দর্শক, আজ 11 নভেম্বর। আজকে থেকে ঠিক 5 দিন আগে 6 নভেম্বর জামাতের নেতৃত্বে 6টি ইসলামিক দল আলটিমেটাম দিয়েছিল যে 10 তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে 11 তারিখে তাদের ভিন্ন রূপ দেখবে সরকার এবং জনগণ। আজকে সেই দিন। আজকে তাহলে কি হবে ঢাকায়, কি হতে চলেছে ঢাকায়? একদিকে আওয়ামী লীগের কর্মসূচি গতকালকে থেকে চলছে, তারা 4 দিনের 10, 11, 12 তিন দিনের মিছিলের কর্মসূচি, তারপরে আবার 13 তারিখে লকডাউনের কর্মসূচি। এই কর্মসূচি একদিকে যেমন চলছে, গতকালকেও অন্তত 13 জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেছি আমরা, 3টি বাস পোড়ানোর ঘটনা দেখেছি আমরা, যদিও সেগুলো নিয়ে ভিন্ন মত রয়েছে, এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করার চেষ্টা করছে। সেরকম পর্যায়ে আজকে যখন দ্বিতীয় দিন তাদের কর্মসূচির এবং জামাতের সহ 8 দলের আলটিমেটামের দিন, আজকে জামাত লক্ষ লক্ষ মানুষের জমায়েত করবে রাজধানীতে। কি হতে চলেছে আজকে তাহলে? আজকে কি কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে? সেই লক্ষ লক্ষ জমায়েত নিয়ে তারা কি যমুনা ঘেরাওয়ের দিকে যাবে, নাকি সরকারকে ফাইনাল আলটিমেটাম দিয়ে দেবে? কি ঘটতে যাচ্ছে? তাদের নতুন রূপ দেখানোর কথা আজকে। সেই নতুন রূপে কি কি দেখবো আমরা? চলুন একটু চিন্তা করে আলোচনা করে দেখি গণমাধ্যমও কি বলছে, এটা নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে। আজকে 8 দলের, জামাতের নেতৃত্বে 8 দলের ইসলামী দলের আলটিমেটামের দিন। আজকে তারা সমাবেশ করবে পল্টন, পুরানো পল্টন এলাকায়, অর্থাৎ বাইতুল মোকাররমের পাশে যে রাস্তা, মতিঝিল টু পল্টন যে রাস্তা, সেই রাস্তায় তারা সমাবেশ করবে। তার মানে হচ্ছে যে আজকে ঢাকার ওই অঞ্চলটা, একটা পুরো অঞ্চল, পুরান ঢাকার পুরো অঞ্চলটা, এটা মানে বন্ধ থাকবে, মানুষের পক্ষে চলাচল করা সম্ভব হবে না। একদিকে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, আর একদিকে জামাতের সহ 8 দলের এই আলটিমেটাম। আজকে ঢাকায় মানুষের জন্য বের হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড করা এটা খুবই টাফ হবে, যেখানে জামাত বলছে যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করতে চায় তারা। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা এরকম বলছে, মঙ্গলবার সরকারকে কি বার্তা দেবে জামাত, কি বার্তা দিতে চলেছে। সেখানে বলছে, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণার দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ ডেকেছে জামাত ইসলাম। সোমবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, এদিন পুরনো পল্টন এলাকাকে জনসমুদ্রে পরিণত করা হবে। হামিদুর রহমান আজাদ বলেছেন, 5 দফা দাবিতে আগামী পুরনো পল্টনে সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। দেশবাসী ও সরকারকে বার্তা দেবে জামাত সহ 8 দল। গণভোট নিয়ে 2 মেরুতে 2 দল, মানে বিএনপি ভার্সেস জামাত এবং এনসিপি, এরকম অবস্থা। এবং জামাতের নেতৃত্বে এই 8টা দল গত 6 তারিখে তারা এরকম একটা সমাবেশ থেকে আলটিমেটাম দিয়েছিল যে 10 তারিখের মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে 11 তারিখে তাদের ভিন্ন রূপ দেখবে। এই ভিন্ন রূপটা আজকে কি দেখাবে তারা, সেটা একটা বড় প্রশ্ন। আজকে কি এরকম কিছু হবে যে লক্ষাধিক মানুষ নিয়ে তারা যদি যমুনার দিকে অগ্রসর হয় তাহলে পুলিশের সঙ্গে একটা বাজে কাণ্ডকারখানা তৈরি হবে এবং যমুনাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে হিমশিম খেতে হবে? কারণ লক্ষাধিক মানুষের যে ঢল, সেই ঢল যদি নামে তাহলে পুলিশের পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেটা নিয়ন্ত্রণ করার জন্য, সেটা যদি রুখে দিতে হয় তাহলে সেটার জন্য হয়তো সেনাবাহিনীকে বল প্রয়োগ করতে হতে পারে। সেরকম সাংঘর্ষিক পরিস্থিতি কি আমরা দেখতে পাবো, নাকি তারা শান্তিপূর্ণ জনসমাবেশ করে সেখান থেকে একটা নতুন বার্তা দেবে? রাজনীতির পর্দার আড়ালে কি ঘটছে? পর্দার আড়ালের খবর হচ্ছে, সরকার বিভিন্নভাবে এই জামাত এবং বিএনপির সঙ্গে এক ধরনের দর কষাকষি করছে, এক ধরনের সমঝোতার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত গত রাত পর্যন্ত যে পূর্বাভাস, তাতে দলগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতাই সরকার সমঝোতায় পৌঁছাতে পারেনি। এদিকে উপদেষ্টা রেজওয়ানা তিনি বলেছেন যে সরকার খুব শীঘ্রই গণভোটের ব্যাপারে তার সিদ্ধান্ত জানিয়ে দেবে এবং তিনি বলেছেন সরকারের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। সরকারের সিদ্ধান্ত সবাই মানতে বাধ্য নয়, কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, একটা তাৎক্ষণিক সরকার। সেই তাৎক্ষণিক সরকারের এমন কোনো ক্ষমতা নেই যে রাজনৈতিক দলগুলো যারা জনগণের প্রতিনিধিত্ব করে তাদেরকে বাধ্য করবে। যদি রাজনৈতিক দলগুলো সমঝোতায় না আসে তাহলে সরকারের পক্ষে এটা মোকাবেলা করা কঠিন হবে। বিএনপি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে এবং বিএনপির সাম্প্রতিক অবস্থান যেটা, গতকালকেও আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে জুলাই সনদ চ্যাপ্টার ক্লোজড, এই চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে, এখন হচ্ছে নির্বাচন।
অর্থাৎ ওই আলোচনা বাদ, এই যা হয়েছে সেগুলো বাদ, এখন একমাত্র মিশন হচ্ছে নির্বাচন। সুতরাং এবং তিনি এটাও বলেছেন যে গণভোট সংবিধানে নেই, সংবিধানে যেটা নেই সেটা নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই, সংসদে যেতে হবে, সংসদে গণভোটের বিধান আগে তৈরি করতে হবে, তারপরে গণভোট হবে, এর আগে নয়। জামাতের পক্ষ থেকে আজকে জামাতের এক নেতা বলেছেন যে গণভোট প্রসঙ্গ আসলেই বিএনপি সংবিধান দেখায়, যদি সংবিধানই দেখান তাহলে আগামী 5 বছর নির্বাচন হবে না। ভয়াবহ একটা কথা বলেছেন কিন্তু সহকারী সেক্রেটারি জেনারেল জামাতের বলেছেন 5 বছর নির্বাচন হবে না। কিভাবে হবে না? কারণ শেখ হাসিনা সরকার তো মানে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, সুতরাং আরও 4 বছর হাতে রয়েছে, এই 4 বছর এই সরকার মানে নির্বাচন দেবে না। হিসাব অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা 29 সালে নির্বাচন হবে, 29 সালের আগে তো নির্বাচন হবে না। তা এই যে ব্যাপারগুলো চলছে, অর্থাৎ জামাত তার সর্বশেষ লাস্ট যে অবস্থান তাতে সংবিধানে থাকুক না থাকুক, কোনটা সংবিধানে আছে নাই এটা তারা বিবেচনা করতে চান না, তারা চান তাদের দাবি পূরণ করতে হবে। কিন্তু বিএনপি চাই সংবিধানের বাইরে এক ধাপও তারা দেবে না। আবার এনসিপি থেকে হুঙ্কার যে যদি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান হয় তাহলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং গতকালকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে শেখ হাসিনা পালিয়েছে, আশ্রয় তো পেয়েছে ভারতে, তারেক জিয়া কোথায় পালাবেন? এরকম ভয়ঙ্কর কথাবার্তা এবং শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কথাবার্তাগুলো আমরা শুনছি। আওয়ামী লীগের কর্মসূচি পালন মানে ঠেকানোর জন্য যখন রাশেদ খানরা ধোলাইয়ের ব্যবস্থা করছেন, যে রাস্তায় নামলেই গণধোলাই দেওয়া হবে, ওসমান হাদিরা যখন কোটি কোটি বাঁশ কেটে আওয়ামী লীগকে মারার জন্য রেডি রাখতে বলছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ওই সিদ্ধান্ত, অর্থাৎ যুব সমাজকে অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মুখে পড়েছেন যে বেসরকারি তার নিজের মিলিশিয়া বাহিনী গঠনের চেষ্টা করছেন কিনা। এরকম নানা আলোচনা এবং আলোচনায় যখন পরিবেশ উত্তপ্ত, তখন এই যে গণভোট এবং মানে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে নিশ্চিত বিরোধ, সেই নিশ্চিত বিরোধে একটা শুধুমাত্র ক্লু দিয়ে শেষ করব, সেটা হচ্ছে সম্প্রতি জামাতের তরফ থেকে বলা হয়েছে জামাত বিরোধী দলে যেতে চায় না। এই একটি বাক্য দিয়েই আমার মনে হয় যে সমস্ত সমাধানের পথটা জামাত ইঙ্গিতপূর্ণভাবে বলে দিয়েছে। সেই বলে দেওয়াটা কি? আগামী সংসদ হবে সর্বদলীয় সংসদ, এটাই জামাত চায়। শেষ পর্যন্ত জামাত চায় বিএনপি ক্ষমতায় গেলেও তারা যেন জামাতকে নিয়ে এবং সব দলকে নিয়ে সরকার গঠন করে এবং সরকারের অংশ যেন তারা হয়, মন্ত্রী হয়, এমপি তো হবেই, মন্ত্রী হয় এবং সরকারের মধ্যে থাকে। এই সরকারে মানে অর্থাৎ জুলাই আন্দোলনের পক্ষে যারা ভূমিকা পালন করেছেন তারা কেউ বিরোধী দল হবে না, তারা সবাই সরকারি দল হবে এবং সরকারি দল হয়ে যত ধরনের সুযোগ সুবিধা দরকার সেই সুযোগ সুবিধাগুলো তারা গ্রহণ করবে, ভোগ করবে, উপভোগ করবে। এই ব্যাপারগুলো জামাতের সাম্প্রতিক এই উক্তিটাই বলে দেয় যে সমাধানের জায়গাটা কোথায়। সমাধানের জায়গাটা এখন বিএনপির হাতে। বিএনপিকে রাজি হতে হবে যে তারা জামাতকে সহ এনসিপিকে সহ সরকার গঠন করবে, তাদেরকে মন্ত্রিত্ব দেবে, সরকারের একটা অংশীদার বানাবে। তবেই এইসব সমস্ত দাবি দেওয়া সব কিছু বাদ চলে যাবে, ডাইরেক্ট নির্বাচন হবে, গণভোটও প্রয়োজন হবে না। আমার মনে হয় সেটাই শেষ পর্যন্ত এই দলগুলোর শেষ তত্ত্ব, এবং এই তথ্যে বিএনপি রাজি হবে কিনা, সরকার বিএনপি এবং জামাতকে এক জায়গায় আনতে পারবে কিনা, সেটাই এখন দেখার ব্যাপার। রাজনীতির খেলাটা কোন দিকে যাচ্ছে দর্শক এবার বোধহয় একটু একটু করে টের পাচ্ছেন। দর্শক, মজার একটা ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড চলছে, এরই মাঝে আমরা রাজধানীতে বিভিন্ন রকমের খবর শুনছি। রাজধানীতে বেশ কয়েকটা জায়গায়, 3-4 জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটছে শুনলাম। রাতে খবর পেলাম ধানমন্ডিতে ল্যাব এইডের সামনে বাসে আগুন ধরানোর এরকম ভিডিও, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে খবর হয়ে এসেছে। এরকম কর্মকাণ্ড যখন চলছে আওয়ামী লীগের বিভিন্ন, আমি জানি না এগুলো আওয়ামী লীগ করছে না কারা করছে, আওয়ামী লীগেরই করার কথা, তারা যেহেতু কর্মসূচি ঘোষণা করেছে, তার মানে ওই একই রকমের ব্যাপার স্যাপার থেকে আমরা বেরোতে বোধহয় পারছি না। যখন পারছি না তখন একটা মজার ঘটনা সামনে এসেছে, যদিও এটা মূল ধারার গণমাধ্যমে খবর হয়নি, স্থানীয় একটা অনলাইনে ছবি প্রকাশিত হয়েছে এবং খবর হয়েছে, এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাভার মডেল থানার কথা বলছি। সাভার মডেল থানায়
গতকালকে আওয়ামী লীগের বেশ কয়েকজনকে 10-12 জনকে এই নাশকতার মিছিল টিছিল এগুলো করার জন্য ব্যানার সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে ছবি অর্থাৎ মানে শোডাউন করা, থানারও তো একটা শোডাউনের ব্যাপার রয়েছে, কারণ তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হয় যে, এবং ডিএমপির যে বুলেটিন আছে সেখানে বিভিন্ন নিউজ আবার প্রকাশিত হয়। তো তারা যে ছবি তুলেছে সেই ছবি তুলে আমার মনে হয় যে থানা কর্তৃপক্ষ এবং থানার অফিসার ইনচার্জ বেশ বড় বিপদের মধ্যে পড়েছেন, বিব্রতকর অবস্থায় পড়েছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ ট্রল হচ্ছে, লেখালেখি হচ্ছে, যে সাভার থানা থেকে এবার গণমাধ্যমকে রিকোয়েস্ট করা হচ্ছে যে এই ছবি দিয়ে যেন এই খবর করা না হয়। কি ছবি প্রকাশিত হলো, কেন একটা ছবি একটা পুরো থানাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিল, কৌশলে কোথায় ভুল ছিল, এটা কিভাবে বেশ কমেডি সার্কাসের মতো উপজীব্য হয়ে গেল, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। সাভার মডেল থানার কথা, যদিও যে কোনো গ্রেপ্তারি, যারা গ্রেপ্তার হন তাদের জন্য এবং তাদের পরিবার আত্মীয় স্বজনের জন্য খুবই খারাপ খবর, খুবই ভালো খবর না, সেটা হাস্যকর খবরও না, মজা নেওয়ার খবরও না। কিন্তু সাভার মডেল থানায় যেটা হলো, পুলিশ যেটা করলো, সেটা বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। গতকালকে আওয়ামী লীগের ছাত্রলীগের 12 জন নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে তাদেরকে থানার সামনে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছে। স্বাভাবিকভাবে আসামিদের এরকম ছবি তোলা হয় প্রমাণ রাখার জন্য, ঊর্ধ্বতন জায়গায় রিপোর্ট করার জন্য। কিন্তু সেই ছবি তুলতে গিয়ে সাভার মডেল থানা কর্তৃপক্ষ যেটা করেছে সেটা হচ্ছে যে ব্যানার সহ তাদেরকে গ্রেপ্তার করেছে সেই ব্যানার তাদেরকে ধরতে দিয়েছে। সেই ব্যানার ধরতে দিয়ে ছবিটা যখন তুলেছে, তোলার পরে হয়তো তাদের মনে হয়েছে যে এটা যদি গণমাধ্যমে মানে নিউজ হয় তাহলে ব্যাপারটা দেখা যাবে যে থানার সামনে আওয়ামী লীগের লোকজন, সাভার মডেল থানা পেছনে সাইনবোর্ড, আওয়ামী লীগের লোকজন থানার সামনে ব্যানার নিয়ে মিছিল করছে আওয়ামী লীগের পক্ষে, ইউনূস হটাও, দেশ বাঁচাও, এরকম কি কি লেখা আছে। আপনারা স্থানীয় একটা মানে অনলাইন পত্রিকার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেই ছবি, একটা ছবি সেখানে প্রকাশিত হয়েছে, সেখানে 12 জন গ্রেপ্তার করা 12 জন যে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে শিরোনাম করা হয়েছে সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 12 নেতাকর্মী আটক। সেই ব্যানারে লেখা আছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, হাসবে বানান আবার হয় চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে, হটাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, সাভার থানা যুবলীগ, ঢাকা জেলা। এই ছবি নিয়েই মানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং যে ছবিটা দেখলেন শিরোনামে, সেই ছবিতে কিন্তু পুলিশ সদস্যদের দেখলেন না। এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখায় যেখানে পুলিশ সহ রয়েছে। এই ছবিটা দেখুন, এই ছবিতে দেখুন যে তাদের সাথে আবার 4 জন পুলিশ সদস্য, দুই পাশে, তাদের দুই পাশে 4 জন পুলিশ সদস্য বেশ পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং তারাও মিছিলে অংশগ্রহণ করছেন। ব্যাপারটা এরকম মনে হওয়ার অবকাশ রয়েছে। এবং সেটা সাভার থানা মডেল থানাতে যখন হলো তখন এটা নিয়ে একটা মানে হাস্যরসের সৃষ্টি হয়েছে যে সাভার থানায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে কিনা। ব্যানারটা সহ ছবি তোলার বুদ্ধি পুলিশের মধ্যে কে দিয়েছিল, এটা মানে আমার মনে হয় যে ভবিষ্যতে মানে পুলিশের এই ব্যাপারটা ভাইরাল হয়ে গেলে এটা নিয়ে একটা তদন্তও হতে পারে যে এই কাজটা কেন করলো, যে ব্যানার সহ ছবি তুলতে দিল কিংবা তুললো সেই পুলিশ সদস্য আবার আওয়ামী লীগের লোকজন কিনা, সেরকমটা খুঁজলেও আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু থাকবে না। ঘটনা কি ঘটেছিল, মানে খবরে ওই অনলাইন পতাকা.com এরকম কিছু একটা অনলাইন, সাভারের স্থানীয় অনলাইন, তারা বলছে যে গতকালকে ভোর রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জুয়েল মিয়া। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সক্রিয় নেতাকর্মী। তাদের বৈষম্যবিরোধী আন্দোলনের গণহত্যা, নাশকতার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির মানে অবনতি ঘটানো, এরকম নানা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা 12 জনের নাম আমি পড়ে সময় নষ্ট করতে চাইছি না। মোটা দাগে ব্যাপারটা হচ্ছে যে এই যে ছবি 12 জনকে দিয়ে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই লেখা সম্পর্কিত ব্যানার ধরিয়ে তাদেরকে যে ছবি তোলানো হলো, এটার জন্য সাভার থানা পুলিশকে নতুন কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় কিনা, কিংবা সাভার থানার ওসিকেই চাকরি খোয়াতে হয় কিনা, ক্লোজ হতে হয় কিনা, সেই ব্যাপারে কিন্তু এখন প্রশ্ন উঠতেই পারে। যখন
আওয়ামী লীগের কর্মকাণ্ড বিরোধী পুলিশের নানা ধরনের প্রিপারেশন দেখছি, কর্মকাণ্ড দেখছি, আওয়ামী লীগেরও বিভিন্ন কর্মকাণ্ড দেখছি। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় এরকম খবর আসছে, যেটা এই ভিডিওতেও বললাম যে ধানমন্ডি এলাকায় দেখলাম গণমাধ্যমে, একটা গণমাধ্যমে যে ল্যাব এইডের সামনের রাস্তায় বাসে আগুন দেওয়া হয়েছে। যদিও এই আগুনের সংস্কৃতি থেকে যদি আওয়ামী লীগ বের হয়ে আসতে না পারে, একই কাজ যদি তারা করে, যে আগুন সংস্কৃতির বিরুদ্ধে তারা একসময় অনেক মিডিয়াকে, সারা পৃথিবীর মিডিয়াকে অ্যালার্ট করার চেষ্টা করেছিল। 2014-তে পেট্রোল বোমা সন্ত্রাস, বাসে পেট্রোল বোমা দেওয়ার জন্য তারা বিএনপি জামাতকে অভিযুক্ত করেছিল। সেই ব্যাপারগুলো যখন আমরা দেখেছিলাম, আওয়ামী লীগ যদি আবার ওই একই কাজ করে, বাসে আগুন দেওয়ার কাজ করে, তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংস্কৃতি থেকে তারা বেরোতে পারলো না। আমার মনে হয় যে রাজনীতি তারা করবে, রাজনীতি তারা করতে চাইবে, অধিকার চাইবে, সেটা ঠিক আছে। আমার মনে হয় যে এই জ্বালাও পোড়াও সংস্কৃতি থেকে তাদের বের হয়ে আসা উচিত, যেন তাদের উপরে মানুষের একটা সিম্প্যাথি তৈরি হওয়ার সুযোগ থাকে যে আওয়ামী লীগ জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে কথা বলেছে এর আগে, তারা নিজেরাও জ্বালাও পোড়াও করে না। কিন্তু এই সব সিম্বল, এই সব ঘটনাগুলো খুব একটা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না আমার মনে হয়। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি সম্পর্কে আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে এবং সকলকেই সজাগ যদি না থাকি তাহলে আমাদের বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। রাজনীতিতে যে নাটকীয়তা চলছে, বিভিন্ন দলের, উপদলের, গোত্রের, উপগোত্রের যে যেখান থেকে পারছে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। এই ষড়যন্ত্রের জাল এখন এত গভীরে চলে গেছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব হারিয়ে ফেলতে পারে। এক্ষেত্রে আমরা যদি সামান্য একটু শৈথিলতা প্রদর্শন করি তাহলেই কিন্তু ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন। আপনারা জানেন শেখ হাসিনা যে অন্যায় অপকর্ম করেছে, সেই অন্যায় অপকর্মের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মাসের 13 তারিখেই, অর্থাৎ তার 2 দিন পরে ঘোষণা করবে। এই রায়কে কেন্দ্র করে শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে ব্যাপক একটা নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তার নেতাকর্মীদেরকে ইতিমধ্যেই মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পাওয়ার পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম, তিনি শেখ হাসিনার প্রতি কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন, সেটি আমি আপনাদেরকে শোনাবো। ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখবেন। তার আগে যে কথাটি বলে নেওয়া দরকার সেটি হচ্ছে যে আপনারা জানেন দীর্ঘদিন ধরেই কিন্তু এই শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বারবার মাঠে নামানোর চেষ্টা করেছে। কখনো আনসার লীগ দিয়ে, কখনো রিক্সা লীগ দিয়ে, এরকম এক এক সময়ে এক এক ওসিলায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এবং একটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য। যথারীতি তারা হরতাল ডাকছে, তারা বিক্ষোভ কর্মসূচির আহ্বান করছে ওখানে পালিয়ে থেকে, ভারতে পালিয়ে থেকে। তো পালিয়ে থেকে তো আসলে কোনো আন্দোলন সফল হয় না। কিন্তু তার কিছু অবুঝ নেতাকর্মী বাংলাদেশে রয়েছে যারা এখনো মনে করে যে এই বুঝি শেখ হাসিনা চলে আসলো, এসে মনে হয় আবার ক্ষমতা দখল করলো। এই নেতাগুলো যখনই রাস্তায় নামছে তখনই বিক্ষুব্ধ জনতার হাতে এমন পিটুনি খাচ্ছে, পিটুনির খাচ্ছে তো খাচ্ছেই, আবার তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করা হচ্ছে, পুলিশ তাদেরকে নিয়ে আচ্ছা মতো বানাচ্ছে। এই যে নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলে দেয়া, শেখ হাসিনা কিন্তু সারা জীবন এই জিনিসটি চেয়েছে। কারণ ওই যে 1975 সালের 15ই আগস্ট যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে, এই ঘটনার পরেই তিনি যখন বাংলাদেশে পা রাখলেন, সেখানে তৎকালীন বিবিসির সাংবাদিক সিরাজুল ইসলাম তিনি কিন্তু শেখ হাসিনাকে নিষেধ করেছিলেন যে আপনি বাংলাদেশে যাওয়া দরকার নাই। তিনি বলেছিলেন আমাকে বাংলাদেশে যেতেই হবে এবং আমি বাংলাদেশে এই কারণে যাচ্ছি যে বাঙালি, যে বাংলাদেশিরা, যে জাতি আমার বাবা মাকে, আমার ভাইকে নির্মমভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে, আমি তাদের উপর পূর্ণ প্রতিশোধ নিতে যাচ্ছি, আমাকে সেখানে যেতেই হবে। তো সেই প্রতিশোধের আগুন কিন্তু ওর ভিতরে, হৃদয়ের ভিতরে এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে। যার কারণে সে বাংলাদেশ কোথায় গেল কি না গেল, বাংলাদেশের কি হলো কি না হলো, এই দিকে তার কিন্তু কোনো দৃষ্টিপাত নাই, কোনো ভ্রুক্ষেপ নাই। দেখেন না, ভারতের হাতে সে দেশটাকে তুলে দিতে কোনো মতো দ্বিধাবোধ করে নেই। স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতের হাতে বিকিয়ে দিয়েছে, তুলে দিয়েছে। এই দেশ চালিয়েছে ভারত, শেখ হাসিনা শুধু বসেছিল মাত্র। তারপরে যখন বিক্ষুব্ধ জনতার গণবিস্ফোরণে তিনি
পালিয়ে যেতে বাধ্য হলেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন, সেই পালিয়ে যেও কিন্তু তিনি সেখানে বসে নেই, একের পর এক নাশকতার প্ল্যান করছে, নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে তোমরা অমুক জায়গায় যে আক্রমণ করো, তমুক জায়গায় যে হামলা করো, অমুকের বাড়িঘর নাই, বিএনপি জামাতের যারা তোমাদেরকে ধরছে তাদের বাড়িঘর নাই, তাদের বাড়িঘর ভাঙচুর করো, অগ্নিসংযোগ করো, দেশের ভিতরে হত্যা লুটতরাজ এইগুলো ঘটাও, ডাকাতি করো ইত্যাদি নির্দেশনা তিনি দিচ্ছেন। আর তার নেতাকর্মী কিছু, সবাই না, যারাই তার কথা শুনে নামছে, অতি উৎসাহী কিছু আছে না, এই অতি উৎসাহীগুলো যখনই রাস্তায় নেমে আসছে সাথে সাথেই তাদের উপরে নেমে আসছে এক বিভীষিকাময় পরিস্থিতি। ভাই রে, এদেশের মানুষ তো শেখ হাসিনার শাসনামল স্বচক্ষে দেখেছে, আমরা দেখেছি, তাহলে ওই দগদগে ক্ষত কেউ ভুলবে? রাস্তায় যখন আওয়ামী লীগ নামবে তখন কি ওই যে যাদের গুম করা হয়েছিল, যে 2000 মানুষকে এই জুলাই গণঅভ্যুত্থানে হত্যা করা হয়েছে, যে 50,000-কে পুঙ্গুত্ব বরণ করিয়ে দেওয়া হয়েছে, তাদের পরিবারগুলো কি বসে থাকবে? কখনো থাকে? কেউ যদি কিছু না বলে তাহলে তো এই আহত পরিবারগুলো, আহত জুলাই যোদ্ধার পরিবারগুলো তো ঘরে কখনোই বসে থাকবে না, তারা কিন্তু রাস্তায় নেমে আসবে তাদের প্রতিরোধ করার জন্য। সুতরাং আবার শেখ হাসিনা তার এই বিচারকে, রায়কে কেন্দ্র করে তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি সেখানে বসে থেকেই বলেছেন তোমরা রাস্তায় নামো, ভাঙচুর করো, লুটতরাজ করো, অগ্নিসংযোগ করো। ভারত থেকে বিভিন্ন অস্ত্রের চোরাচালান বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছে। নাশকতার তীব্রতা এত ভয়ঙ্কর যে গোয়েন্দা সংস্থা কিন্তু এই রিপোর্টগুলো প্রকাশ করেছে। তো তার এই সমস্ত বক্তব্যের পরে 13 তারিখে তার নেতাকর্মীদেরকে যখনই তিনি মাঠে নামার নির্দেশ দিয়েছেন, সাথে সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ আবার কিন্তু ফুঁসে উঠেছে। তারা কেউ বাঁশের লাঠি, কেউ জাতীয় পতাকা, কেউ পাইপ, এইগুলো হাতে নিয়ে তারা কেউ কেউ ঘোষণা দিয়েছেন 13, 14, 15, 16 মাঠে থাকবো। আবার কেউ কেউ বলছেন যে কোন 13, 14 বুঝি না, লীগ পাইলেই পিটুনি, শুধুমাত্র তাবলিগ বাদে। তাবলিগ বাদে লীগ শব্দ যেখানে থাকবে সেখানে মায়ের ছাড়া কোনো কথা নাই। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আপনারা কি চিন্তা করতে পারছেন আপনারা যদি রাস্তায় নামেন পরিস্থিতিটা কোন পর্যায়ে যাবে? যার বাস্তব প্রমাণ ছাত্রলীগ নেতা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম শেখ হাসিনার প্রতি বিরূপ হয়ে, বিরাগ ভাজন হয়ে, বিরক্ত হয়ে তিনি নেত্রীকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন, এটি শোনার পরে আমার মনে হয় আপনাদের হুঁশে ফিরতে হবে। এই বক্তব্য শোনার পরে, সাদ্দামের এই বক্তব্য শোনার পরে আমার মনে হয় আপনারা সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন যে আপনারা কি করবেন। আসুন আমরা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে, শেখ হাসিনার হঠকারী সিদ্ধান্তকে কটাক্ষ করে, শেখ হাসিনার যে উগ্রপনা, জঙ্গিপনা, এইগুলোর বিরুদ্ধে সাদ্দামের যে হুঙ্কার, সাদ্দামের যে আহ্বান, এটি আসুন আমরা একটু শুনি। পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবন যাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। আজকে বড় বড় কথা বলছেন, ভিডিও কনফারেন্সে কথা বলছেন। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন, সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন। শুনেছেন, সাদ্দাম যদি তার নেত্রীকে এইভাবে হুঙ্কার দিতে পারে, তার মানে আমরা আশা করতে পারি বাংলাদেশের আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী বাংলাদেশে এখনো রয়ে গেছেন তাদের বোধোদয় হবে। আপনারা নেত্রীকে আহ্বান জানান, ভারতে বসে থেকে লোকজনকে দিয়ে মায়ের খাওয়াবেন, নেতাকর্মীরা মায়ের খাবে আর আপনি ওখানে বিলাসে জীবনযাপন করবেন, ওইটা আর হবে না। আপনি পারলে, সাহস থাকলে বাংলাদেশে আসেন, আইন আদালতকে মোকাবেলা করেন। আর যদি নামে, এরপরেও যদি কেউ নামে, তাহলে আমার ভাই ও বোনেরা, আপনারা বুঝতেই পারছেন আপনাদের কি করতে হবে। একটু সজাগ থাকতে হবে শুধু, আর কিচ্ছু না, ব্যাস, সব ঠান্ডা।